ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। কিছু কিছু পরিসংখ্যান কিন্তু বলছে বাংলাদেশে যে পরিমাণ ডায়াবেটিসে আক্রান্ত রোগী রয়েছেন তাদের মধ্যে প্রায় 43% কিন্তু শনাক্তের বাইরে, এবং কিছু কিছু রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি 9 জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এডিটর গেলেন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টা ফার্মা লিমিটেড সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আজ বিশ্ব প্রি ডায়াবেটিস দিবস। আজ আমরা এই প্রি ডায়াবেটিস দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 4 জন বিশেষজ্ঞ। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্ট এসএডবি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, প্রাক্তন পরিচালক বিএমআরসি এবং ভাইস প্রেসিডেন্ট এসএডবি। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল এবং জেনারেল সেক্রেটারি এসএডবি। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন অতিথি, তিনি হলেন ডক্টর এম এ হালিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ ও ডায়াবেটিস বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হসপিটাল এবং ইনফরমেশন সেক্রেটারি এসএডবি। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার, আপনার কাছে একটু জানবো, আজ যেহেতু বিশ্ব প্রি ডায়াবেটিস দিবস, এই ডেফিনেশনটা জানার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে কেন প্রি ডায়াবেটিসটা আসলে এতটা ভয়াবহ? বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম এন্ডোক্রাইনোলজিস্টদের এসএডবি, অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট বাংলাদেশ, এরা হচ্ছে বাংলাদেশের হরমোন বিশেষজ্ঞদের লার্জেস্ট প্ল্যাটফর্ম। দীর্ঘদিন থেকে এই হরমোন জাতীয় রোগ নিয়ে গবেষণা করছে, কাজ করছে, এদেশে অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করছেন। এবং এই এসএডবি বাংলাদেশে প্রথম হরমোন দিবস পালন করে, যেটা কেউ জানতো না। ঠিক এইভাবে এই এসএডবি বাংলাদেশে প্রথম প্রি ডায়াবেটিস ডে পালন করছে। এই দিবসটা দীর্ঘদিন থেকে, সেই 21 সাল থেকে মানুষ পালন করে আসতেছে। তো আমরা এগুলিকে এত পাত্তা দিই না, যে একটু হইলে যা হয়, এই একটু হয়েছে দেখি, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আমরা এত ওয়াকিফাল ছিলাম না। 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমরা সবাই জানি। তারই 90 দিন আগে, যেটা আমাদের আলোচকরা আলোচনা করবেন, যে এই 14 অগাস্ট, এটা হলো প্রি ডায়াবেটিস ডে। যে ডায়াবেটিসের আগে, প্রি মানে আগে, তো ওটা হলো ডায়াবেটিস ডে, এটা হলো প্রি। যে ডায়াবেটিসদের আগের ডে, যেটা প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস হলো ওরা ডায়াবেটিস না, কিন্তু নর্মালও না। এদের সুগার নর্মালের চাইতে একটু বেশি, কিন্তু ডায়াবেটিক রেঞ্জে না। কিন্তু এর যদি আমরা এপিডেমিওলজি দেখি, যে এর এক্সটেন্ট, ওটা কিন্তু ডায়াবেটিসের চাইতে প্রি ডায়াবেটিস, যেটা আপনি বলছেন যে 1 in 10 ডায়াবেটিস, এখানে কিন্তু 1 in 3 প্রি ডায়াবেটিস। তার মানে অনেক ভয়াবহ। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি প্রায় হিসাব অনুসারে 1.5 কোটি লোকের ডায়াবেটিস, কিন্তু প্রি ডায়াবেটিস হচ্ছে 1.5 থেকে 2 কোটি। তার মানে অনেক বেশি। মানে টার্মটা কেন? এটা তো সুগার একটু বেশি এইসব বলে মানুষ চালাইতে পারতো। এই টার্মটা এই জন্য যে আমি ডায়াবেটিস হয়ে নাই, প্রি অবস্থায় আছি। আমি যদি আমার এই প্রি ডায়াবেটিস অবস্থাকে বুঝতে পারি, ধরতে পারি, এবং আমি সিম্পল লাইফস্টাইল, এটা হেলদি লাইফস্টাইলে যাই, তাহলে 50 to 60% লোকের ডায়াবেটিস হবে। মানে এখান থেকে সে নর্মাল হয়ে যেতে পারলো। তো বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন। আমি যদি একটু উদাহরণ দিই, এই যে 1.5 কোটি লোক ডায়াবেটিস, তা 1 কোটি লোককে কিন্তু আমরা চিকিৎসার আওতায় আনতে পারিনি। অ্যাচিভ স্টাডি বলছে আমাদেরকে, ইন্টারন্যাশনাল স্টাডি, যে ডায়াবেটিক রোগীগুলির 20%-এরও সুগার কন্ট্রোল নেই। ওরা বছরে একবার A1C করে না, বছরে একবার চোখ দেখায় না, প্রতি মাসে একজনের পা কাটতে হচ্ছে, অ্যাম্পুটেশন করতে হচ্ছে, চোখ অন্ধ হচ্ছে। যে কোনো হাসপাতালে গেলে দেখবেন হার্টের রোগী 50% ডায়াবেটিস, কিডনি ডায়াবেটিস। এই যে ভয়াবহ রোগটা, এটাকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের না? কটা লোকের আমরা চিকিৎসা দিব? এই যে চিকিৎসা দিয়েও তো 20%-এ পারি নেই। আরও ভয়াবহ হলো, আমি যদি বলি সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এই 3টা ঠিক থাকলে হার্টের রোগ হবে না, অন্য জিনিস কমপ্লিকেশন হবে না। এই 3টার পার্সেন্টেজ আমরা 2%-এর নিচে। খোদ আমেরিকায়ও কিন্তু 50%-এ যেতে পারে নাই।
ওরাও অ্যারাউন্ড 30, কিন্তু আমরা হলাম একেবারে লিস্ট 2%-এরও নিচে। 2% কন্ট্রোল করে কিভাবে আমরা আশা করি যে ডায়াবেটিসের এসব কমপ্লিকেশন হবে না? তাহলে সেই পুরানো স্লোগানে আমরা আবার যাই, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি এই ভয়াবহ অবস্থাটাকে প্রিভেন্ট করতে পারি, সিম্পল বিনা পয়সার ঔষধ বা হেলদি লাইফস্টাইল দিয়া, এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে পারবো। স্যার আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। চলে যাচ্ছে রুহুল আমিন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, প্রি ডায়াবেটিস যদি কারোর হয়ে থাকে সেটা ঝুঁকিটা আসলে কতটুকু এবং এই সংখ্যাটা বাংলাদেশে আসলে কেমন হতে পারে? ডায়াবেটিস লাস্ট সংখ্যা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1,30,00,000-এর মতো, বা 13 থেকে 30 এরকম আর কি। সেই হিসাবে কিন্তু অনেক সংখ্যায়, তারপরেও বেশ কিছু আছে এখন আনডায়াগনোসড। কিন্তু এখন যে সমস্ত বিভিন্ন যন্ত্র বা আমাদের ল্যাবের পরীক্ষা কিছুটা সহজলভ্য হওয়াতে অনেকেই আসলে এখন বেশিরভাগই মোটামুটি আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে। ডায়াবেটিসের ভয়াবহতা আমরা দীর্ঘদিন চিকিৎসা করছি, মানুষের কান্না আমাদের সামনে, আমরা আসলে মাঝে মাঝে মনে হয় যে নিজেই বোধহয় আমরা এর জন্য কেঁদে ফেলবো। এরকম কতগুলি প্যাথেটিক কিছু সিন আসে, যেরকম আপনি চোখ যদি একজনের না থাকে, আপনি যে চোখ বন্ধ করলে বুঝতে পারবেন চোখটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এই চোখ আপনার ডায়াবেটিসের একটা রুগী যদি ঠিকমতো কন্ট্রোল না করে ডায়াবেটিস, খুব তাড়াতাড়ি তার এই চোখ এফেক্টেড হয়ে যাবে। চোখের বিভিন্ন জায়গায়, শুধুমাত্র যে আমরা রেটিনা বলি রেটিনা না। তারপর হাসপাতালে যে আপনি দেখবেন যে পা কাটা লোক, এইগুলির সংখ্যা যদিও কম, তারপরেও আমাদের প্রত্যেকটা অঙ্গই আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা দেহের কোন অংশটা আপনি ছাড়বেন বলেন? আপনার যদি বলি একটা আঙুল কেটে দেন, পারবেন না। সুতরাং প্রত্যেকটা অংশই আসলে আমাদের অত্যন্ত মূল্যবান। ডায়াবেটিস ঠিকমতো চিকিৎসা না করার জন্য আর্লি একটা পা অ্যাম্পুটেশন করা লাগবে। একটা ইয়াং মানুষ, এখন তো জানেন যে আপনি যে খুব অল্প বয়সেই এখন অনেক ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে। তারপর আরেকটা অতি কমন, অত্যন্ত কষ্টকর একটা কন্ডিশন হচ্ছে নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা। মানুষের নির্ঘুম রাত, শোয়ার পরপরই দেখা গেল তার হাত পা জ্বালা পড়া শুরু করছে। দিনে তো কিছু ছিলই, কিন্তু রাত্রে যে সে আরামে একটু ঘুমাবে এই সুযোগ তার নাই। সে ঘুমাতে পারে না, আবার ওঠে, একটু হাঁটে, এদিক ওদিক করে। তার কাছে জীবনটা মনে হয় যে জীবন থাকাচ্ছে না থাকাই বোধহয় ভালো ছিল। সেই মানুষটা দেখা যাচ্ছে সুক্ত পড়ে থাক, মনে হচ্ছে যে কালকে যদি আমার মৃত্যু হয় বোধহয় আমার জন্য সেটা ভালো। এই একটা। আরেকটা যেটা, এই যে হার্ট ডিজিজগুলি, যাদের হার্ট অ্যাটাক হয়, এমআই, হাইপার টেনশন, এই সমস্ত হার্টের যে সমস্ত রোগ, অর্ধেক লোকেরই ডায়াবেটিস আছে। আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো। এখন চলে যাচ্ছে ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রি ডায়াবেটিস কন্ডিশনে মানুষ এখন রয়েছে, এই সংখ্যাটা কেন আসলে এত দিন দিন বৃদ্ধি পাচ্ছে? প্রি ডায়াবেটিস আমরা কখন বলবো এটা একজনকে বুঝতে হবে। আসলে আমরা তো ডায়াবেটিস সবাই মোটামুটি জানি যে ডায়াবেটিস খালি পেটে যদি কারো ডায়াবেটিস 7-এর উপরে যায়, আর ভরা পেটে যদি কারো ডায়াবেটিস 11.1-এর উপরে, তাহলে আমরা বলি ফুল ডায়াবেটিস। এর গুরুত্বটা হচ্ছে এটা প্রতিরোধযোগ্য। এই জায়গাটা ডায়াবেটিস হয়ে গেলে তার প্রতিরোধ করার কিছু নাই, কিন্তু ডায়াবেটিস যেন না হয় তার একটা সুযোগ তৈরি করে দেয় আমাদের এই প্রি ডায়াবেটিস ডিটেকশন। তো প্রি ডায়াবেটিসটা হচ্ছে যদি কারো ডায়াবেটিস খালি পেটে 6 থেকে 7-এর মধ্যে থাকে, 6.1 থেকে 7-এর মধ্যে থাকে খালি পেটে, আর ভরা পেটে যদি কারো ডায়াবেটিস 7.8 থেকে 11-এর মধ্যে থাকে, এটা হচ্ছে গ্রে জোন, অথবা আমরা অনেকে বর্ডার লাইন ডায়াবেটিস বলি এটাকে। সো এই এরিয়াটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। সো এই প্রি ডায়াবেটিসের গুরুত্বটাই হচ্ছে যে এই জায়গায় যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায়। একটু আগে আমরা কথা বলছিলাম যে কেন আমরা ডায়াবেটিস দিবসের 3 মাস আগেই প্রি ডায়াবেটিস দিবস পালন করি, ঠিক 3 মাস আগে। তার মানে হচ্ছে 3 মাস যদি আমরা চেষ্টা করি, এক্সারসাইজ করি, শরীরের ওজনটা শতকরা 5 ভাগ কমে ফেলি, তাহলে কিন্তু ওই যে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে গিয়ে কিন্তু আমরা এই ডায়াবেটিসটাকে প্রতিরোধ করে ফেলতে পারবো। 14 আগস্ট, 14 নভেম্বর, আচ্ছা, এইভাবে ডেটা কিন্তু সেট করা হয়েছে। একটু আগে আলোচনা করছিলাম আমরা। আমি একটা গবেষণার কথা বলতে পারি। ঢাকা মেডিকেলে তার আশেপাশে যে স্কুলে আমরা একটা সার্ভে করলাম, তো দেখা গেল যে বাচ্চাটা ওভারওয়েট আছে তাদের মধ্যে আমরা গবেষণা করে দেখলাম প্রায় 40 ভাগ হচ্ছে মোটা বাচ্চা, তাদের 40 ভাগ প্রি ডায়াবেটিস হয়ে গেছে, এবং তার মধ্যে শতকরা 3 ভাগ হচ্ছে ডায়াবেটিস। এই ছোট বাচ্চা যারা হচ্ছে যে 9 থেকে 13-14 বছর বয়স পর্যন্ত যারা, তাদের যে আমরা গবেষণাটা করলাম। সো এই যে জেনারেশন যদি 20 বছর বয়সে যদি তার ডায়াবেটিস হয়ে যায়, তাহলে এই দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে? সুস্থ জাতি, সুস্থ বাচ্চা, তারা না এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? তারা যদি অসুস্থ হয়ে বেড়ে ওঠে,
তাহলে তো পারবে না। সো গবেষণাটা হচ্ছে বাংলাদেশে 14 থেকে 25% মানুষ প্রি ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস হচ্ছে 9% আর প্রি ডায়াবেটিস হচ্ছে 14 থেকে 25, সবকিছু মিলিয়ে আসলে 1/4। যখন একজন মানুষ তার ডায়াবেটিস চেক করার পরে যখন জানতে পারে যে প্রি ডায়াবেটিস কন্ডিশনে তিনি আছেন, তারা কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না, তারা এটাকে প্রি মানে মনে করে যে এটা হয়তো ম্যানেজেবল। এক্ষেত্রে আপনারা কিভাবে আসলে রোগীদেরকে কাউন্সিলিং করে থাকেন? আমরা আসলে তাদেরকে এনকারেজ করি যে এইটাই আসলে ম্যানেজ করার সময়, হয়ে গেলে আর কি ম্যানেজ করবেন, হয়ে যাওয়ার আগেই ম্যানেজ করেন। কারণ আপনি এই সময় যদি শতকরা 5 ভাগ ওজন কমাতে পারেন বা হেলদি লাইফস্টাইল, পাশাপাশি 30 মিনিট করে সপ্তাহে কেউ যদি 5 দিন হাঁটে, তাহলে কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করা তো খুব সহজ। শতকরা 50 থেকে 84 ভাগ মানুষ কিন্তু প্রতিরোধ করে ফেলতে পারে এই ডায়াবেটিস। এটা একটা বিরাট সুযোগ আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য। আমি মনে করি বড় বড় হার্টের সেন্টার, বড় বড় ব্রেন সেন্টার, বড় বড় চোখে ইনজেকশন দেওয়ার সেন্টার, কিডনি ডায়ালাইসিস সেন্টার, এগুলো তৈরি করা থেকে আমি মনে করি যে আমরা এটা নিয়ে কাজও করছি সরকারের সাথে, যে প্রাইমারি প্রিভেনশন অফ ডায়াবেটিস কেমন আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু এই যে জটিলতাগুলোর মধ্যে যাওয়া লাগে না। ডায়াবেটিস কিন্তু খুব কম খরচে কিন্তু ম্যানেজেবল। যদি জটিলতা হয়ে যায় তাহলে কিন্তু 80% খরচ এই জটিলতার জন্য হয় আমাদের। সেজন্য আমরা চেষ্টা করব যে যাদের প্রি ডায়াবেটিস হয়েছে তাদেরকে আর্লি ডিটেক্ট করে, যেখানে শতকরা 50 ভাগ মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস প্রি ডায়াবেটিস হয়ে আছে, আর্লি ডিটেক্ট করে যদি তাদের উপর আমরা কাজ করতে পারি, স্কুলের বাচ্চাদের সাথে যে আমরা কাজ করতে পারি, তাদেরকে অ্যাওয়্যার করতে পারি, গার্ডিয়ান থেকে অ্যাওয়্যার করতে, টিচারদেরকে যদি অ্যাওয়্যার করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ জাতি কিন্তু আমরা উপহার দিতে পারি। স্যারের সাথে আমরা আরেকটা জিনিস এড করি, আমরা যদি সাধারণভাবে দেখি যে ডায়াবেটিস যা, তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি প্রি ডায়াবেটিস, এবং ইট ইজ প্রিভেন্টেবল, যেটা বললো যে এটাকে প্রতিরোধ করা যায়। আমি যদি না করি তাহলে 30 to 40% প্রতি বছরই এড হচ্ছে। আর আমি যদি প্রিভেনশনে যাই, সিম্পল লাইফস্টাইল, এইটুকু আগায় যে 2 থেকে 3 গুণ বেশি, এবং এটা প্রিভেন্টেবল কমাইতে পারি আমরা। জাতি যদি এটাকে নিয়ে আগায় যে আমরা এখন কিভাবে প্রিভেন্ট করব। ডক্টর এম এ হালিম, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো সবাই জানি যে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড আইটেম, এই ধরনের খাবার বা অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি খাই, সেক্ষেত্রে এটি নিশ্চয়ই প্রি ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে পারে। এই বিষয়ে আপনার মতামতটা কি? আমাদের এই সাবকন্টিনেন্ট, এমনকি এশিয়া অঞ্চলগুলোর মানুষের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমরা কার্ব অনেক বেশি খাই। এবং পৃথিবীতে 10টা দেশ নেওয়া হয়েছে যে সবচেয়ে বেশি শর্করা জাতীয় খাবার কারা বেশি গ্রহণ করে। এর মধ্যে দেখা গিয়েছে বাংলাদেশ নাম্বার 3-তে আছে। আমাদের চেয়ে এগিয়ে আছে রুয়ান্ডা এবং বুরুন্ডি, এই দুটি দেশ আফ্রিকার দেশ যাদের খাবার মূলত কার্বোহাইড্রেট। আমরা দেখা যায় অনেক জায়গায় ডেভেলপ করেছি, কিন্তু আমাদের যে খাদ্যাভ্যাস যেটা, সেইখানে আমাদের মূলত গুণগত কোনো পরিবর্তন আসে নাই। আমরা আমাদের বাপ দাদারা যেভাবে খেয়েছেন, আমরা খাবারটা কিন্তু এই জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আমাদের লাইফস্টাইলে কিন্তু মারাত্মক পরিবর্তন হয়ে গেছে। আমরা শতকরা 80% খাবার যেটা খাই সেটা হলো শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি। তাহলে যে জাতি বিটা সেলের উপরে এত অত্যাচার করে, সেই জাতির কিন্তু ডায়াবেটিস হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ বিটা সেলের তো একটা ক্যাপাসিটি আছে। আমরা বলি যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু এটা সবসময় এটার মধ্যে ধরে রাখলে হবে না। শর্করা জাতীয় খাবার আমি যত বেশি গ্রহণ করব, তত বেশি আমার ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি, তত বেশি মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেশি, এবং ভবিষ্যতে আমার ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি। তো আপনি যেটা বলেছেন সুষম খাবার, তো সুষম খাবার অত্যাবশ্যক। এটা শুধুমাত্র যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য তা কিন্তু নয়, যে কোনো ক্রনিক ডিজিজ, হার্টের সমস্যা বলেন, কি মানে ক্যান্সারের সমস্যা বলেন, এই ধরনের যে ডিজিজগুলো আছে, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের সুষম খাবারটা খুবই জরুরি। তো সুষম খাবার আমরা কাকে বলবো? তো সুষম খাবার হলো যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস আনুপাতিক হারে থাকবে। যেমন আমি বললাম যে আমরা শর্করা 80% শর্করা গ্রহণ করি, ঠিক আছে। আবার আরেকটা গ্রুপ অফ পিপুল এখন আছে যে যারা ধরেন যে অনেক সচেতন, সোশ্যাল মিডিয়াতে দেখে যে হয়তো 10% বা 5% কার্বোহাইড্রেট খাচ্ছে, আর বাকিটা হয়তো ফ্যাট বা মানে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে। এই যে এক্সট্রিমিজম, এই এক্সট্রিমিজম দুটি কিন্তু ইমব্যালেন্স। যেটা আপনি সুষম খাবার যেটা বলেন, সুষম খাবার মানে আনুপাতিক হারে থাকতে হবে। আর যে কোনো ইমব্যালেন্স, সেটা শর্করা অনেক বেশি হোক অথবা শর্করা অনেক বেশি কম হোক, দুটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরেকটি বিষয় আমি গুরুত্ব সহকারে বলতে চাই, যেটা হচ্ছে আমাদের সমাজে যে স্যার যেটা বলেন যে বাচ্চাদের মুটিয়ে যাওয়া,
আমরা যদি সত্যিকার অর্থে প্রি ডায়াবেটিস থেকে নর্মাল হতে চাই বা নর্মালে রিভার্ট করতে চাই, বাচ্চাদেরকে এখন আমাদেরকে এডুকেট করতে হবে এবং ন্যাশনাল কারিকুলামের মধ্যে এই সাবজেক্টটাকে ইনকর্পোরেট করতে হবে, যে বাচ্চা বয়সে একজন মানুষ যাতে জানতে পারে যে ডায়াবেটিস ইজ প্রিভেন্টেবল এবং প্রি ডায়াবেটিসকে আমরা নরমালি হতে পারি কিভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের এক্ষেত্রে নিশ্চয়ই মাধ্যমে। স্কুল, কলেজ এবং অভিভাবকদের বিশাল একটা ভূমিকা হ্যাঁ, রয়েছে। ডেফিনেটলি ভূমিকা আছে। তো আরেকটা বিষয় হলো যে বাচ্চাদের ছাড়া আরেকটা গ্রুপ অফ পিপল এখন আমাদের দেশে খুবই বেশি, সেটা হলো অনেক মানুষ মুটিয়ে গিয়েছে, ওবেসিটি অনেক বেশি হয়ে গেছে। এবং ওবেসিটিকে যদি আমরা প্রিভেনশন করতে পারি, আমরা কিন্তু প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস দুটিকেই কিন্তু প্রিভেনশন করতে পারবো। তো এই যে প্রি ডায়াবেটিসকে, ওবেসিটিকে প্রিভেনশন করা, এই জায়গাটিতে আমাদের কাজ করার সময় এখন হয়ে গেছে, আমি বলবো যে দেরি হয়ে গেছে। আমরা কি করি, ডাক্তাররা এবং আমরা যারা রোগী আছি, আমরা আমাদের ওজন যে অতিরিক্ত, এটাকে রোগ মনে করি না। আমার কাছে একজন হয়তো থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে এসেছে, তার বিএমআই বেশি, আমি কিন্তু তার বিএমআই এর দিকে তাকাচ্ছি না, আমি তাকাচ্ছি যে তার থাইরয়েড হরমোনের সমস্যা আছে, আমি এটাকে চিকিৎসা দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব আমি মনে হয় শেষ করে ফেলেছি। না, আমাদের একজন পেশেন্টকে কিন্তু টোটালি অ্যাসেসমেন্ট করে তার সবকিছু বিবেচনা করে কিন্তু চিকিৎসা দিতে হবে। অর্থাৎ তার প্রত্যেকটা ডায়াগনোসিসকে কনসিডার করে তারপরে সঠিক ডায়েট তাকে দিতে হবে, সেই সাথে যদি মেডিসিনের দরকার হয় সেটি তাকে প্রোভাইড করতে হবে। তাহলে এই যে আপনার কাছে আরেকটু বিস্তারিত জানবো আমরা একটু পরে। আমরা স্যারের কাছে এখন জানতে চাই, স্যার আপনি বলছিলেন যে প্রিভেনশনের কথা, প্রিভেনশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা স্যার যেমনটি বলছিলেন যে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে আর কি কি বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে? ধন্যবাদ। খাদ্যাভ্যাস ছাড়াও যে শুধু ডায়াবেটিস না, মানে আমাদের রোগ প্রতিরোধের জন্য আমার বডি ওয়েটটা নর্মাল রাখা দরকার। যে আন্ডারওয়েট সে ওয়েট গেইন করবে, যে আন্ডারওয়েট তারও কিন্তু ডায়াবেটিস হয়, এমন না যে খালি মুঠুদেরই হবে। কারণ এগুলি পরীক্ষিত যে যারা আন্ডারওয়েট এবং বিশেষ করে প্রোটিন নিউট্রিশনে ভুগে, এদের লিভারের ঝামেলা, ডায়াবেটিসের ঝামেলা এগুলি হয়। তো যে আন্ডারওয়েট সে নর্মাল ওয়েটে যাওয়ার চেষ্টা করবে, যে ওভারওয়েট সে ওয়েট লস করে নর্মালে আসবে। কিভাবে আসবে? খুব সহজ জিনিস, হেলদি লাইফস্টাইল। এটা হলো সময় মতো পরিমাণ মতো হাঁটা, সময় মতো পরিমাণ মতো খাওয়া। মানে খাওয়াগুলি হইতে হবে হেলদি, এবং এটা একসাথে বেশি না, অল্প বারবার। ডায়াবেটিক স্টাইল, আমরা যেমন রুগীরে বলি ডায়াবেটিক স্টাইলে আসেন, যে অল্প বারবার খান আর সময় মতো পরিমাণ মতো হাঁটেন। ফল ফ্রুট আলহামদুলিল্লাহ আমাদের দেশে অভাব নাই, কিন্তু দুর্ভাগ্য যে জাতি যে ফল ফ্রুট নিজের ঘরে পচে, গাছে পচে, নিজেরা খাই না আমরা। তা আমাদের ফল ফ্রুট খাওয়া উচিত, যেগুলি নিজের দেশে ফলের অভাব নেই এবং খুব টেস্টি ভালো ফল আমাদের এগুলিতে ফাইবার কন্টেনিং যে জিনিসগুলি সেগুলিতে যাওয়া উচিত। সেকেন্ড, পুরা জাতির এখন প্রয়োজন যে আমরা যেন আমাদের মানে এক্সারসাইজটাকে বাড়াই, মানে অ্যাক্টিভিটিকে বাড়াই। বাচ্চাদের থেকে শুরু করে সব, বাচ্চারা এসি গাড়িতে যাচ্ছে, লিফটে নামলো, এসি গাড়িতে গেল, আবার সে লিফটে উঠে তার স্কুলে যাচ্ছে, সেখান থেকে খাওয়া শেষ, মানে স্কুল শেষ, নিচে নেমে ফাস্টফুডের দোকান থেকে ফাস্টফুড বগলে নিয়ে গাড়িতে বইয়া খায় বাসায় চলে গেলো, আবার লিফটে উঠে গেল। অ্যাক্টিভিটি কোথায়? আমরা পুরা জাতিকে এবং বিশেষ করে কনসার্ন স্কুল কলেজ সবাইকে যে আমাদের মাঠের প্রয়োজন, আমাদের মাঠের প্রয়োজন। আমরা যেরকম আমাদের বয়সে মাঠে দৌড়াইছি, সব কিছু করছি, আমাদের বাচ্চারা সেই সুযোগ নেই, হাঁটতে গেলে ম্যানুয়ালে পড়বে। তো এটা শুধু একজনের ব্যাপার না, এটা পুরা জাতির, পুরা সব সেকশনের লোকজনকে আগে আসতে হবে জাতিকে বাঁচানোর জন্য। প্রত্যেকে তার নিজস্ব জায়গা থেকে এই যে খেলার মাঠ, বাচ্চাদেরকে মানে অ্যাক্টিভিটি বাড়ানোর যত সুযোগ সেগুলো করে দিতে হবে। আমাদের যে ইয়েগুলো আছে মানে স্কুল হেলথ, আমাদের কিন্তু ডিজি হেলথের স্কুল হেলথ নামে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন স্কুল হেলথ নামে একটা প্রোগ্রামই ছিল, ওটা প্রতি মাসে যা এইগুলো স্কুল হেলথ বলা হতো। আমরা মনে করি যে এটাকে আরো স্ট্রেনথেনিং করা দরকার, খুব বেশি জোর দিয়ে এখন প্রত্যেক স্কুলে যে এই জিনিসগুলি বোঝানো, যেটা আপনি বললেন যে স্টুডেন্ট, গার্জিয়ান, তারপর হচ্ছে মানে যারা সুশীল সমাজ, সবাইকে এখন এই স্কুলের বাচ্চাগুলিকে বাঁচান, এরাই তো আমাদের ভবিষ্যৎ। ক্লাস 5-এর বাচ্চার ডায়াবেটিস হবে এটা কেউ আশা করি আমরা, কিন্তু হচ্ছে তো প্রতিদিনই আমি পাচ্ছি। আজ আমরা কথা বলছি প্রি ডায়াবেটিস নিয়ে।
আমি এখন ডক্টর রুহুল আমিন স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই যে স্যার বলছিলেন যে স্কুল এডুকেশনের দরকারটা অনেক বেশি, সেটা শিক্ষার্থীদের এবং সেক্ষেত্রে কিন্তু টিচারদেরও কিন্তু একটা এডুকেশনের বিষয় রয়েছে যে কিভাবে তারা আসলে স্টুডেন্টদেরকে হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড সম্পর্কে তারা ইনফরমেশন দিবে, অভিভাবকরা কিভাবে আসলে সচেতন থাকবে, কিভাবে আসলে এই প্রসিডিউরটা সম্পন্ন করা যেতে পারে? আমি বলি, যদি একটা কথা বলতে হয় তাহলে মিডিয়া আমাদের এখন সবচেয়ে স্ট্রং যে কমিউনিকেশন সিস্টেম, তার ভিতরে মিডিয়া হচ্ছে সাথে ইম্পর্টেন্ট জিনিস। স্যার যেটা বললেন, আমাদের স্কুল হেলথে বিভিন্ন যে প্রোগ্রামসগুলি ছিল, সেই প্রোগ্রামগুলি এখন ওইভাবে আর হয় না, যার ফলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যেরকম একটা সচেতনমূলক অনুষ্ঠানের জন্য এখানে আসছি, এরকম সচেতনমূলক যাতে সচেতনতা সৃষ্টি করা যায় সেইভাবে চেষ্টা করা উচিত। তাছাড়া এই যে ইন্ডিভিজুয়ালি আপনি যদি বইয়ের সিলেবাসে দেন, এটাও একটা জিনিস। বইয়ের সিলেবাসে অবশ্য দেওয়া আছে, কারণ আমরা যতটুকু মনে পড়ে যে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে প্রত্যেকটা জায়গায় বিজ্ঞান বিষয়ক যখন পড়াশোনা করছি, তখন পুষ্টি নিয়ে কিছু পড়াশোনা অবশ্যই আছে। হ্যাঁ, আমরা এমনকি ইংলিশ বইতেও একটা আমার খেয়াল আছে, খুব পাতলা একটা মানুষ, মিডিয়াম একটা মানুষ এবং খুব মোটা একটা মানুষের একটা ছবি ছিল। তো আমরা যেটা করতে পারি, আমরা এডুকেশনের ভিতরে এটা ঢুকাইতে পারি, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার করতে পারি। যে আপনি যেমনটা বলছিলেন যে বইপত্রের যে ইনফরমেশনগুলো আছে সেই পুঁথিগত বিদ্যা কিন্তু ওই পর্যন্তই রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্টেশনটা আমরা ওভাবে করতে পারছি না আনফরচুনেটলি। না, জানে যদি একজন, আমার কথা, পুঁথি যদি সেটা পড়ে থাকে, তার ইনফরমেশন তো সে অন্তত পাচ্ছে। না পেলে তার মা বাবা যখন অনেকের বাচ্চাকে পড়ায়, তারা তো এই ইনফরমেশনটা পাচ্ছে, যার ফলে এর মাধ্যমেও কিন্তু এটা সম্ভব যে মানুষকে জানানো যে আমাদের হেলদি ডায়েট কোনটা, কোন ধরনের খাবার আমাদের জন্য সবচেয়ে উপযোগী, ডায়াবেটিস কোন খাবার খেলে পরে আমাদের কম হবে, অথবা ডায়াবেটিসের পথে আমরা আগায় গেছি, মাঝপথ থেকে ফিরে আসার জন্য আমাদের কি করতে হবে, কোন ডায়েট খেতে হবে। স্যার যেরকম বললেন, ফলমূল আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে। খুব মিষ্টি ফলগুলি যে সবসময় যে খুব ভালো তা না, খুব মিষ্টি ফল আমরা একটু কম খাবো না তা না, কম খাবো, এবং যাতে আমাদের ওই মিষ্টি ফলগুলিতে আবার কিন্তু শর্করার পরিমাণ বেশি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি যেটা বলছেন যে বাচ্চাদের শিক্ষা দিতে হলে পরে আমাদের শিক্ষার মাধ্যম একটাই, বই এবং মিডিয়া, দুইটা বলতে পারি। আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যে সময় যখন স্কুলের বাচ্চাগুলির বিভিন্ন গবেষণার জন্য যাওয়া, আয়োডিন মাপা, এদের অবেসিটি মাপা, এগুলি যে স্কুলে আমরা গেছি সেখানে ওই স্কুলের বাচ্চা, গার্জিয়ান এদেরকে নিয়ে, টিচারদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা, মানে ওটা স্কুল হেলথের মানে সাবস্টিটিউট হিসাবে, যে আমাদের বাচ্চাদের এটার অভাব, এটা বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি গার্জিয়ানদেরকে ধরাই দেওয়া, যে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বাচ্চাদেরকে হেলথ ইমপ্রুভ করার জন্য। এবং প্রত্যেক স্কুলে যেখানে মাঠ নাই সেখানে বলা, ভাই এটা মাঠের ব্যবস্থা করেন, বাচ্চাগুলি কোথায় যাবে। এবং যাদের মাঠ আছে, যে মাঠটা আছে, আগে যেরকম আমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের একটা ব্যবস্থাই ছিল, একটা পিরিয়ডই ছিল যে এই সময় যাও, যে লেফট রাইট করো, যে লেফট রাইট বললাম এটা করো। তো যাদের নাই তাদেরকে অনুরোধ করা যে এই সিস্টেমটা চালু করেন, যে বাচ্চাগুলিকে অ্যাক্টিভ করেন। সবচেয়ে ঝামেলা আমরা পড়ছি করোনার পর। করোনায় সব কিছু ব্লক ছিল, স্কুল কলেজ ব্লক, বাচ্চাদের বাইরে যাওয়ার জায়গা নাই। ওই জড়তাটাকে এখনও আমাদের কাটাই উঠতে পারিনি আমরা। এখন যদি সবাই পুরা জাতি চায় যে না, জাতি অ্যাক্টিভ হোক, বাচ্চাগুলি অ্যাক্টিভ হোক, এরাই আমাদের ভবিষ্যৎ, এটাই সম্ভব। প্ল্যানার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের লোকজনের এটা ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে। আমরা ডক্টর ইন্দ্রজিৎ স্যার, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু প্রি ডায়াবেটিস নিয়ে এত বিস্তারিত আমরা আলোচনা করছি, প্রি ডায়াবেটিসটাকে আমরা যেন প্রতিরোধ করতে পারি, সেজন্য কোন বয়স থেকে আসলে ডায়াবেটিস টেস্ট করাটা জরুরি বলে আপনার কাছে মনে হয়? অনেক ধন্যবাদ। আসলে নর্মালি যেটা হয় যে আমাদের যখন 30 ইয়ার্স টাচ করে তখন আমরা এমনিতে ইন জেনারেল আমরা, কিন্তু এখন ট্রেন্ডটা এমন হয়েছে যে 10 বছর বয়স থেকেই আমাদের বাচ্চাদের ডায়াবেটিস চেক করতে হবে, যারা মোটা হয়ে যাচ্ছে, এবং যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের তো চেক করতে হবেই, কিন্তু যাদের বডি মাস ইন্ডেক্স বেশি হয়ে যাচ্ছে, ওজন এবং উচ্চতার অনুপাত, তাদের কিন্তু 10 বছর বয়স থেকেই চেক করা উচিত। কারণ সর্বনিম্ন যে বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, টাইপ 2 ডায়াবেটিস, যেটা বড়দের মতো ডায়াবেটিস আর কি, মোটা হওয়া থেকে হয়, 6 বছর বয়সে ধরা পড়েছে। আমার পেশেন্ট আছে 7 বছর বয়সে ডায়াবেটিস হয়েছে, টাইপ 2 ডায়াবেটিস। খুবই আনফর্চুনেট। এত মোটা একটা বাচ্চা, ও হচ্ছে যে সারাক্ষণ ওই মোবাইল চালায়, আর হচ্ছে যে ফাস্টফুড খায়, টিভি দেখে, কেমন এক্সারসাইজ করার কোনো সুযোগ নেই। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কি খেলো? বলে যে আমি ফুটবল খেলি।
আমি বলি কতক্ষণ খেলো, বলে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ ফুটবল খেলি। তো এই হলো আমাদের মানে এই বাচ্চাদের সুযোগ সুবিধা। এটা আমার মনে হয় মোবাইল ফোন এটা একটা বাচ্চাদের যেটা হয়, আমি এই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে গার্ডিয়ানদের যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের যে এই যে দ্রুতগতিতে যে গেমসগুলো আসে যায়, ইউটিউব অন্যান্য জিনিসগুলো যে ইন্টারেক্টিভ, এটা কিন্তু ব্রেনের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং বাচ্চাদের মানসিক বৈকল্য এবং তাদের ব্রেনের ডেভেলপমেন্টকে কিন্তু খুব খারাপ পর্যায়ে নিয়ে যায়, মানসিক অস্থিরতা এবং মানসিক রোগী তৈরি করে ফেলে এই মোবাইল ফোনের ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে। এবং ক্রনিক ডিজিজ ডেভেলপ করার ক্ষেত্রে, ডায়াবেটিস, হাইপারটেনশন আর্লি বয়স থেকে ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এই মোবাইল ফোনের কিন্তু ভয়াবহ রকম একটা প্রভাব রয়েছে। আমরা যেটা দেখি কমনলি, বাচ্চা খেতে চাচ্ছে না, একটা ইউটিউব ভিডিও ছেড়ে বসায় দিলে বাচ্চা খাচ্ছে সমানে, তো বাবা মাও খুব হ্যাপি যে আচ্ছা খাচ্ছে, কোনো ঝামেলা করা লাগছে না, কেমন দেখে দেখে খাওয়াই দিলাম ইজিলি, কেমন এই ট্রেন্ড বাচ্চাদের ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রচার করতে হবে, এটা সবাইকে জানাতে হবে যে মোবাইল ফোন কিভাবে বাচ্চাদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে বাচ্চারা যদি না খায়, একটু লিনথিন যদি থাকে, অভিভাবকরা সেটা নিয়ে কনসার্ন থাকে, কিন্তু যে বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা খুব একটা সচেতন থাকে। সবাই হ্যাপি বাচ্চা না দুষ কেমন, কিন্তু এটা যে ফ্যাট সেল, তো আপনি জানেন যে ফ্যাট সেল কিন্তু এটা নষ্ট হয় না, কেমন ফ্যাট সেল, আপনি ফ্যাটের সেলের ভেতর থেকে ফ্যাটটাকে আপনি বের করতে পারবেন, কিন্তু একটুখানি আবার অসচেতন হলেই ওই ফ্যাট সেলের ভেতর আবার কিন্তু ফ্যাট জমা হবে, এটা নষ্ট হয় না। সুতরাং ছোটবেলা থেকে যে মোটা, তার যে কোনো মুহূর্তে আবার মোটা হওয়ার সম্ভাবনা দেখা দেবে, কিন্তু ফ্যাট সেলের প্রলিফারেশন ছোটবেলায় হয়। কেমন, কেউ যদি ছোটবেলায় স্লিম থাকে দেখবেন সে সারা জীবন স্লিম, কিন্তু যে ছোটবেলায় অনেক মোটা সে কিন্তু মাঝখানে যে সে যখন ইয়াং হবে তার একটু মনে হবে, ইচ্ছা হবে যে আমি এক্সারসাইজ করি, জিম করি, কমাই, কিন্তু একটা সময় গিয়ে তো সে রিল্যাক্স হয়ে যায়, প্র্যাকটিক্যাল যেটা হয়, তখন ভীষণভাবে সে মোটা হয়ে যায়। সেজন্য আর্লি এইজে যে ওজন কমানো, ওজন নিয়ন্ত্রণ থাকা, মানে সুস্থ ওজন যেটাকে আমি বলি, সেটা যদি অল্প বয়সে কেউ মেনটেন না করে, ফ্যাট সেলের সংখ্যার কথা বলছি, সেটা যদি অল্প বয়স থেকে কমিয়ে না রাখে তাহলে কিন্তু বড় হয়ে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। এই যে ফ্যাট সেল কমিয়ে রাখার বিষয়টাই বলছেন, এক্ষেত্রে তো আসলে ফ্যামিলি ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গ্রুমিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এখন আমি ডক্টর হালিম আপনার কাছে একটু জানবো যে আমরা ডায়াবেটিস নিয়ে অনেক আলোচনা করছি যে কখন আসলে ব্লাড সুগার টেস্ট করতে হয়, কি কি বিষয় আসলে আমাদেরকে মেনটেন করতে হবে, খাদ্যাভ্যাসের বিষয়টাই কিন্তু চলে এসেছে। এখন জানতে চাই সবথেকে ইম্পর্টেন্ট যে হাঁটাহাঁটির বিষয়টা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে সবার মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে। আমরা জানি যে স্ট্যান্ডার্ড একটা টাইম হচ্ছে 45 মিনিট, কিন্তু একজন অ্যাডাল্ট পারসন বা একজন ছোট বাচ্চার ক্ষেত্রে কোন সময়টুকুকে আপনারা মনে করেন বা কত মিনিটকে মনে করেন যে অতটুকু হাঁটতে পারলে সে ফিট থাকবে, সেই সাথে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা সম্ভব হবে? ওকে, আমরা বলি যে এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজ, সবার জন্য যে একই রকম প্রেসক্রিপশন হবে তা কিন্তু নয়। কারো ডায়াবেটিস আছে, আমরা বলি যে স্যার যেটা বললেন যে সপ্তাহে যদি 150 মিনিট সে হাঁটে তাহলে যথেষ্ট। হ্যাঁ, আর কারো কারো ক্ষেত্রে যেমন ওজন কমানো দরকার, সেক্ষেত্রে 30 মিনিট দিয়ে কিন্তু তার ওজন হবে না। কারো হয়তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, একটা হরমোনজনিত সমস্যা মেয়েদের, তার ওজন কমানোটা জরুরি, সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি সময় হাঁটতে হবে, বেশি স্পিডে হাঁটতে হবে, ঠিক আছে? তখন তাদেরকে আমরা বলি যে তারা 1 ঘন্টার মতো করে হাঁটবে। যাদের ওজন বেশি, ওজন কমাইতে চায়, তারা একটু বেশি সময় নিয়ে হাঁটতে হবে। তো আসলে এটা ইন্ডিভিজুয়ালাইজড, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। তো মোটামুটি আমরা বলি যে স্যার যেটা বলছিলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন নাই বললেই চলে। আমাদের লাইফস্টাইল মোটামুটি সবার একই রকম হয়ে গেছে। এই ডিজিটাল বাংলাদেশে সবার এখন লাইফস্টাইল একই রকম, আমরা সবাই সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে একটা ডিমে যদি 80 কিলো ক্যালোরি থাকে এবং 80 কিলো ক্যালোরি আপনি কি একটা ট্রেডমিলে হেঁটে দেখেছেন যে কত সময় হাঁটতে হয়? 20 মিনিট থেকে আধা ঘন্টা হাঁটতে হবে শুধু একটি ডিম খাওয়ার জন্য। তাহলে আমরা প্রতিদিন যে এত খাবার গ্রহণ করছি, তাই এটা তো বার্ন হচ্ছে না। আমরা হয়তো ডিমটাকে ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে আমরা ধরে নিতে পারি, যেটা শরীরের জন্য খুবই ভালো। আমরা অনেক সময় দেখা যায় মিড মর্নিং স্ন্যাক্স বা বিকেলে নাস্তা হিসেবে কিন্তু আমরা সিঙ্গারা, সমুচা খাচ্ছি, যেটার ক্যালোরি কিন্তু অলমোস্ট দেখা যায় যে 100 কিলো ক্যালোরি বেশি থাকে, যেটাকে বার্ন করতে গেলে 30 মিনিটসের উপরে 30 মিনিট শুধু একটা ডিম খাওয়ার জন্য যদি হাঁটতে হয়, তাহলে আমরা সারা দিনে যে খাবারটা খাই
আমাদের বর্তমানে যে লাইফস্টাইল সেটা যদি আসলে বার্ন হয়, এই জন্য খাবারের রেস্ট্রিকশনটা খুব জরুরি হয়ে গেছে। আমরা যতই বলি না কেন যে আমি অনেক বার্ন করব, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা বার্ন করতে পারি না। আমাদের লাইফস্টাইলের সাথে সেই বার্নটা খুব বেশি হয় না। এই জন্য খাবারের মধ্যে রেস্ট্রিকশন আনতে হবে, কমিয়ে খেতে হবে তা বলছি না, কিন্তু সুষম খাবার খেতে হবে, পরিমিত খাবার খেতে হবে। এবং স্যাররা যেটা বলেছেন যে শাকসবজি ফলমূল এগুলো আমাদের শরীরকে যেমন ভালো রাখে, ওয়েটটাকে রিডাকশন করে, হার্টের রিস্ক কমায়, ক্যান্সারের রিস্ক কমায়, ডায়াবেটিসের যে প্রিভেনশন সেটাও কিন্তু আমরা এই শাকসবজি ফলমূল দিয়ে করতে পারি। এবং শাকসবজি ফলমূল আপনি খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে পৃথিবীর যে ধর্মগ্রন্থ যেগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোতে কিন্তু এই যে ফলগুলোকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে। আমি দেখলাম যে কোরআন থেকে শুরু করে বাইবেলেও দেখলাম যে এই যে ফলগুলো খাওয়া, অর্থাৎ আপনি স্বর্গে গেলে ফল দেওয়া হবে, এটা বলা হয় নাই যে অনেক বেশি পেট ভরে ভাত খাওয়ানো হবে। তাহলে এগুলোর মধ্যে দেখা যায় এমন কিছু জিনিস রয়েছে যেটা আসলে মানুষের জন্য উপকারী। যে জিনিসটা স্বর্গে গেলে আমি পাবো, সেটা যদি আমি পৃথিবীতে পাই তাহলে বুঝতে হবে এটার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা আসলে মানুষের দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে শাকসবজি ফলমূল ডায়াবেটিস এবং ক্রনিক ডিজিজ প্রিভেনশনের জন্য তো খাবোই। আরেকটা জিনিস হলো ডায়াবেটিসের সাথে হাইপারটেনশন কিন্তু খুবই কমন আমাদের দেশে। তাহলে এই ফলমূল খেলে ফলমূলের মধ্যে যে পটাশিয়াম থাকে সেটা আমাদের শরীরে যে প্রেশার বাড়ায়, একটা মেকানিজম আমরা বলি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, সেটাকে সাপ্রেস করে রাখে এবং সেই মানুষটার কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করে না। তাহলে একজন মানুষের প্রতিদিন একটি ফল খেতেই হবে, ঠিক আছে, পরিমাণটা ঠিক রেখে ফল খেতে হবে। ডায়াবেটিস থাকলে আমরা মিষ্টি জাতীয় ফলগুলো একটু কম খাওয়ার চেষ্টা করব, আর যেগুলো মিষ্টি নাই সেগুলো তো মোটামুটি ইচ্ছে মতো পেট ভরেও খাওয়া যায়, চাহিদা মতো খাওয়া যায়। আচ্ছা, অর্থাৎ সঠিক খাদ্যাভ্যাস সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা রুহুল আমিন স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে প্রি ডায়াবেটিস, যে কোনো রোগ হওয়ার আগে কিন্তু কোনো না কোনো সিমটম থাকে, প্রি ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে কি কি সিমটমস রয়েছে? ধন্যবাদ, প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা এক কথায় যদি বলি আসলে তেমন কোনো কিছুই থাকে না, তেমন কোনো কিছুই থাকে না। কিন্তু আমরা এই যে আমাদের ডক্টর ইন্দ্রজিৎ যেরকম বলছে যে প্রাইমারি লেভেল থেকে এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস, এরকম বিভিন্ন জায়গায় যদি আমরা স্ক্রিনিং সিস্টেম করি, হয়তো মনে করলাম যে ক্লাস 5 বা 10 বছরের সময় একটা স্ক্রিনিং করলাম, 20 বছরের সময় একটা স্ক্রিনিং করলাম, 30 বছরে একটা করলাম, 35-এ, তাহলে এইটা সহজে ধরা পড়বে, এই একটা জিনিস। আর কিছু কিছু জিনিস আছে যেগুলি, যেরকম একজনের যদি প্রেশার থাকে, যদি তার ওজন বেশি থাকে, তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিস, প্রেশার, এই সমস্ত জিনিস, তাহলে আমাদের মনে করতে হবে যে এর প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। তারপরে যারা এই সমস্ত খেলাধুলা করে না, ওজন বেড়ে যাচ্ছে, এদের মনে করতে হবে যে প্রি ডায়াবেটিস আছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রি ডায়াবেটিসের কোনো সাইন সিমটম কিছু নাই। সুতরাং আপনি বলতে পারবেন না যে কার প্রি ডায়াবেটিস আছে। এই লক্ষণগুলি দেখে যখন দেখবেন যে না একটা মানুষ মোটা আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, সে হাঁটাহাঁটি করে না, তেমন কোনো কাজকাম করে না, সুতরাং তার প্রি ডায়াবেটিস হইতে পারে। প্রি ডায়াবেটিস আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করা যেতে পারে, যে আমার এইরকম ওভারওয়েটগুলি বা ওবেসগুলি সবাইকে আমরা স্ক্রিনিং করবো, বা একের গড় এখন তো তেমন কোনো খরচ নাই। এমনকি যদি আমরা স্ট্রিপে দেখি 20-30 টাকা দিয়েই একটা মানুষের একটা দেখা যায় যে তার প্রি ডায়াবেটিস হয়েছে কিনা। এইভাবে দেখাটাই সবচেয়ে উত্তম, কারণ না ডায়াবেটিস একটা নীরব ঘাতক। হঠাৎ করে কখন ডায়াবেটিস আসবে, প্রি ডায়াবেটিস যদি আমরা শনাক্ত করতে না পারি তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং ওনারা বললেন যে ডক্টর ইন্দ্রজিৎ যেরকম বললেন 30 থেকে আপনার 80, মোর দ্যান 80% আপনার প্রিভেন্ট করা যায়। এটা কিন্তু একেবারে সহজ জিনিস না। বিশেষ করে যাদের ওবেজ, তাদের যদি আমরা আগে থেকে প্রিভেনশনের ব্যবস্থা করি, যে এই যে 80% লোক ফিরে আসতে পারে, তাদের আর ডায়াবেটিস হবে না। একটা লোক যাচ্ছে পানির দিকে, পুকুরের দিকে, আমরা যদি তার পথ থেকে ফেরত নেই, তার তো আর ডুবে মরার ভয় নাই। সুতরাং এইটা আমাদের আসলে চিন্তায় আনতে হবে। প্রিভেনশনের বিষয়টি বললেন যে আমরা যদি এই টেস্টটা করার মাধ্যমে আমরা জানতে পারি যে আমার ডায়াবেটিস আছে কিনা, তাহলে অনেকটা প্রিভেনশন করাটা সম্ভব। এই বিষয়টা নিয়ে আমি ডক্টর ইন্দ্রজিৎ স্যার আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি এই প্রি ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে যাই, তাহলে আমাদের যে জনস্বাস্থ্য যে উদ্যোগটা, সেটা আসলে কিভাবে নেওয়া যেতে পারে? অনেক ধন্যবাদ। এটা আসলে আমাদের জনস্বাস্থ্য সার্বিকভাবে আসলে এটা জিও এনজিও সবাইকে আসলে একসাথে উদ্যোগ নিতে হবে। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, সবাই মিলে একসাথে উদ্যোগ নিতে হবে। ডাক্তার, মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা রয়েছে। প্রচারণা, আপনি দেখেন বাংলাদেশে এখন যে কোনো প্রান্তে যান, ডায়াবেটিস বলতে কি বুঝেন এটা কিন্তু সবাই এখন জানে।
তাহলে এখন আমাদের জানাতে হবে যে প্রি ডায়াবেটিস বলতে আপনি কি বোঝেন, বর্ডারলাইন ডায়াবেটিস বলতে আপনি কি বোঝেন, এটার ভয়াবহতা কি, এটা নিয়ে আসেন আমরা একটু আলোচনা করি। এই আলোচনার মাধ্যমে আসলে আমরা এটাকে প্রপাগেট করতে পারবো এবং হচ্ছে যে আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠান আছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর, এবং স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু এটা কিন্তু একটা ডায়াবেটিস প্রিভেনশন এনসিডি বলে একটা উইং আছে, নন কমিউনিকেবল ডিজিজ উইং। সেখানে কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিসের যে গাইডলাইন, আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে কিন্তু 2023-এর আগে বাংলাদেশে কোনো ডায়াবেটিসের গাইডলাইন ছিল না, যে ন্যাশনাল গাইডলাইন, যে আমরা কীভাবে আসলে ডায়াবেটিস চিকিৎসা করতে হয়, কীভাবে প্রতিরোধ করতে হয়, ছিল না। 2023 সালে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো আমরা সবাই মিলে আমরা কিন্তু ডায়াবেটিসের গাইডলাইন তৈরি করেছি। সেখানে একটা বড় চ্যাপ্টার আছে প্রিভেনশন অফ ডায়াবেটিস। এখন কিন্তু ডিজি ওয়েবসাইট থেকে সবাই, সব ডাক্তার, নন ডাক্তার সবাই কিন্তু পড়তে পারে এটা, এবং এটা নিয়ে আমরা চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য। এবং আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর তারা খুবই অ্যাক্টিভ, এবং সরকারও এখন খুবই সংবেদনশীল যে ডায়াবেটিসকে কীভাবে প্রিভেনশন করা যায়। নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এখন কিলার ডিজিজ। আগে যেরকম ইনফেকশনে মানুষ মারা যেত বেশি, এখন কিন্তু হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি রোগ, এগুলোতে মানুষ মারা যায় বেশি। সুতরাং এবং পরিসংখ্যানও কিন্তু বলে যে ডায়াবেটিস কিন্তু বাকি রোগগুলোকে ওয়েলকাম করে থাকে। যে আপনি জনস্বাস্থ্য অধিদপ্তরের কথা বলছেন যে তারা বিভিন্ন ধরনের স্টেপস নিচ্ছে কিভাবে এটাকে আসলে প্রিভেন্ট করা যায়। সেই সাথে কিন্তু আমরা এরিস্টো ফার্মাকেও আমরা ধন্যবাদ জানাতে পারি যে তারা এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছে যে ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করার জন্য আসলে আমাদের কি কি বিষয় এরকম আরো উদ্যোগ নেওয়ার দরকার, এবং এই প্রচারণা সবার মধ্যেই আসলে ছড়িয়ে দেওয়ার দরকার। এই প্রচারণা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আসলে সবাইকে সচেতন করার মাধ্যমে কিন্তু আমরা এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে কনভার্সন অথবা ইভেন প্রি ডায়াবেটিস ডেভেলপমেন্টও আমরা কিন্তু ঠেকাতে পারবো। যদি আমরা কি করি, ডায়াবেটিস হওয়ার পরে হাঁটাহাঁটি শুরু করি। ডায়াবেটিস হওয়ার আগে যদি আমরা হাঁটতাম তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস হয় না। সো এই স্লোগানটাকে আমরা সামনে রেখে, অ্যাক্ট নাও টু প্রিভেন্ট ডায়াবেটিস, অ্যাক্ট নাও টু প্রিভেন্ট প্রি ডায়াবেটিস, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আগাই, আমরা দেশ ও জাতিকে সুস্থ রাখি। স্যার ডক্টর হালিম, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে ঘুম এবং স্ট্রেস এগুলো কিন্তু যে কোনো ধরনের ডিজিজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা অন্তরায় কাজ করে থাকে। ঘুম এবং মানসিক চাপ কতটুকু আসলে প্রভাব ফেলতে পারে এই ডায়াবেটিসের হওয়ার ক্ষেত্রে? আপনারা জানেন যে খুব রিসেন্ট একটা গবেষণা হয়েছে যে দেখা গেছে যে 172টি ডিজিজের সাথে ঘুম রিলেটেড, এবং যাদের নির্ঘুম রাত কাটে তাদের 172 ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রিসেন্ট একটা গবেষণায় গত সপ্তাহে এটা বের হয়েছে। তো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় আমরা বলতাম যে ডায়াবেটিসের ম্যানেজমেন্টে 3D, ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগস। এখন আরেকটা বলি ড্রিম, ঘুম ভালো মতো হলে আপনার স্ট্রেস হরমোন যেগুলো আছে এগুলোকে আমরা বলি কাউন্টার রেগুলেটরি হরমোনস অফ ইনসুলিন, সেগুলো দেখা যায় যে বেড়ে যায়। তখন তার প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তো বেড়েই যায়। এবং এই ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমরা এখন গুরুত্ব দেই না। আমাদের দেখা যায় যে এখন সবারই 2টা, 3টা, 4টা বাজে কিন্তু মোবাইলের সবুজ বাতি কিন্তু জ্বলছে, সবাই আমরা অনলাইনে আছি। ঠিক আছে, আমাদের বাচ্চা কাচ্চাদেরও একই অবস্থা। আমার কাছে যে পেশেন্টরা আসে, আমি জিজ্ঞেস করলে যে তুমি কয়টায় ঘুমাও, সে ঘুমায় 3টা বা 4টায়। তার বাবা মাদের মোটামুটি একই রকম কমপ্লেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সে ঘুম থেকে উঠে হয়তো 11টা 12টায়, অথবা সারা রাত সে জেগে থাকে, এইরকম মায়েদের কমপ্লেন। তাহলে ঘুম যদি পর্যাপ্ত পরিমাণ না হয়, সেটাই কিন্তু ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস সহ অন্যান্য স্ট্রেস কন্ট্রোল অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। জি, আমি এখন ফরিদ স্যারের কাছে জানতে চাই, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ প্রশ্ন আপনাকে করতে চাই, আজ বিশ্ব প্রি ডায়াবেটিস দিবস, এবং এই প্রি ডায়াবেটিস দিবস উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এবং এরিস্টো ফার্মাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস জাতির সামনে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে উপস্থাপন করতে পারছি, যে আমরা প্রি ডায়াবেটিস ধরতে পারলে ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবো। আমরা মনে করি যে এখন সময় এসেছে ন্যাশনাল ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে যাওয়ার। এটা জাতীয়ভাবে, ওটা একজন এগুলি পারবে না, এটা সমস্ত জাতির এখন প্রয়োজন ন্যাশনালি। যে অন্যান্য দেশে যেরকম আছে, পাশের দেশে আছে ন্যাশনাল ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রাম,
ওইখানে গেলে পরে স্যাররা যেটা বলছেন আর্লি ডিটেকশন, আমরা যদি পুরা জাতির ব্লাড সুগার মাপতে পারি তাহলে পরেই তো সে বাঘ হয়ে গেল, নর্মাল, ঠিক আছে। উনি হচ্ছেন প্রি ডায়াবেটিস, আপনি লাইফস্টাইলে যান, আপনি ডায়াবেটিস এইভাবে চলেন, তাহলে পুরা এটা সিস্টেমে এসে গেল। এবং যে সুখবর দিলেন মানে বক্তারা আজকে, যে শুধু এক্সারসাইজের মাধ্যমে, হেলদি লাইফস্টাইল, ডায়েট অ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে আমরা যদি 50 to 60% ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারি, এই দেশের জন্য এটা বিরাট ব্যাপার, এই দেশের জন্য এটা বিরাট ব্যাপার। আমরা কয়জন লোকের চিকিৎসা দিতে পারবো, আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা সেই মন্ত্রে দীক্ষিত হয়ে যদি সবাই আগাই যে ডায়াবেটিসকে আমরা প্রিভেন্ট করব, তার জন্য আর্লি ডিটেকশন, প্রি ডায়াবেটিসকে ধরবো, এবং সিম্পল বিনা পয়সার মানে ঔষধ, যে হেলদি ডায়েটে যাও, হেলদি এক্সারসাইজে যাও। ওই বাজারের যে সমস্ত মুখরোচক, এটা করলেই ডায়াবেটিস চলে যাবে, এটা করলে অমুক হয়ে যাবে, এটা এক সপ্তাহে বাংলাদেশ থেকে ডায়াবেটিস প্রিভেন্ট হয়ে যাবে, এটা না, যে আমরা যেটা সায়েন্টিফিক জিনিস, সেই সায়েন্টিফিক জিনিসের উপরে আমল করি। অর্থাৎ তাহলে স্যার আমরা তো এক কথাই বলতে পারি যে আসলে কোনো ধরনের ড্রাগসের দরকার নেই, এবং যেমনটা আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা বলা হয়ে থাকে, সেগুলোকে আমরা ফলো না করে শুধুমাত্র ডায়েট এবং লাইফস্টাইল হেলদি, যেটা এক্সারসাইজের পরীক্ষিত, এটা তো টেস্ট করা বিভিন্ন পপুলেশনে, যে লাইফস্টাইল করলে কি করা যায়। সবচেয়ে আগে ফিনিশরা যে হেলদি লাইফস্টাইলই যথেষ্ট আপনার এসব প্রিভেন্ট করার জন্য, কিন্তু সেটার জন্য আমাদের অ্যাটিটিউড বদলাইতে হবে, খাওয়া দাওয়ার ধরন ধারণ, হাঁটার দিকে মানুষকে আগাই নিয়ে আসা। এবং এই ক্ষেত্রে এনটিভির মতো আমি বলবো যে সব আমাদের মিডিয়াগুলিকে আগে আসা উচিত, কারণ এইটা হলো অ্যাওয়ারনেস, মাস অ্যাওয়ারনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল এই মিডিয়াগুলা। মিডিয়া যদি আগে আসে, ইনশাল্লাহ যারা এখানে টিভি সেটে বসে এখন বাচ্চারা দেখতেছে, মা দেখতেছে, অন্য গার্জিয়ানরা দেখতেছে, ওরা অবশ্যই উদ্বুদ্ধ হবে যে না, আসো আমরা সবাই মিলে ডায়াবেটিসকে প্রিভেন্ট করি। এবং এই যে ভয়াবহ ডায়াবেটিস, এটা সাইলেন্ট কিলার হিসেবে উচ্চারণ করছে, এই সাইলেন্ট কিলার থেকে এটা বাঁচা সম্ভব। সকলকে অশেষ আমরা প্রিভেন্ট করতে পারবো। আমাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ প্রি ডায়াবেটিস সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। বা আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে প্রি ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করার জন্য ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং অ্যাওয়ারনেস, এবং ব্যক্তিগতভাবে যে সচেতন হওয়াটা, স্কুল কলেজের কথা আপনারা উল্লেখ করলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কথা আপনারা উল্লেখ করলেন, প্রত্যেককেই যার যার জায়গা থেকে সচেতন যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা প্রি ডায়াবেটিসটাকে মুক্ত থাকতে পারবো। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এরিস্টা ফার্মাকে এবং ধন্যবাদ জানাচ্ছি এসএডবিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিটা গেলেন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টা ফার্মা লিমিটেড সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।